আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশীয় সফরের চতুর্থ পর্যায়ে আজ নরওয়ে পৌঁছবেন। সে দেশের রাজা ও রানীর সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন। কেরালার পরবর্তী মন্ত্রিসভার আজ শপথ গ্রহণ। কংগ্রেসের বিডি সতীশান প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। 2027 সালের জনগণনার প্রথম ধাপে 5 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে গৃহতালিকা তৈরি ও আবাসন গণনার কাজ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে আজ নবান্নে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক বসবে। আইপিএল ক্রিকেটে গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পাঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছে। অন্য ম্যাচে রাজস্থান রয়্যালস দিল্লি ক্যাপিটালসের কাছে পরাজিত হয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশীয় সফরের চতুর্থ পর্যায়ে আজ নরওয়ে পৌঁছবেন। শ্রী মোদী আগামীকাল নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং সুইডেনের প্রধানমন্ত্রীদের সঙ্গে তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলনে যোগদান করবেন। রাজা হ্যারাল্ড ও রানী সঞ্জার সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। ভারত নরওয়ে বাণিজ্যিক ও গবেষণা সংক্রান্ত শিখর সম্মেলনে নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস ফোরস্টরের সঙ্গে যৌথভাবে যোগ দেবেন শ্রী মোদী। এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন। আগামীকাল তিনি তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন। প্রযুক্তি উদ্ভাবন, পুনর্নবীকরণযোগ্য শক্তি, পরিবেশ বান্ধব শক্তি, প্রতিরক্ষা, মহাকাশ সহ বিভিন্ন ক্ষেত্রে সম্মেলনে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এটি শ্রী মোদীর নরওয়েতে প্রথম সফর। ভারত থেকে 43 বছর পর এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেখানে যাচ্ছেন। এর আগে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুইডেন সফর করেন। সে দেশের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে প্রধানমন্ত্রী মোদী বাণিজ্য সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবেশ অনুকূল প্রযুক্তি, স্টার্ট আপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা সহ বেশ কিছু ক্ষেত্রে আলোচনা করেন। উভয় প্রধানমন্ত্রী ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডার লিয়েনের সঙ্গে ইউরোপীয় রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রিতে যৌথভাবে ভাষণ দেন বলে আকাশবাণীর সংবাদদাতা প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ডক্টর সুশ্রুত শর্মা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সুইডেনের সর্বোচ্চ সম্মান প্রদান করা হয়। এটি শ্রী মোদীর 31তম আন্তর্জাতিক সম্মান। সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী যাবেন ইটালিতে। সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাতারেলো ও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে তিনি বৈঠক করবেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এবং লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সুইডেনের সর্বোচ্চ সম্মানে ভূষিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী গোয়েল বলেন, এটি দেশের জন্য অত্যন্ত গৌরবের মুহূর্ত। ওম বিড়লা সমাজ মাধ্যমের এক বার্তায় বলেন, এই সম্মান ভারত ও সুইডেনের বন্ধুত্বকে সুদৃঢ় করবে, পাশাপাশি দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে বলে মত প্রকাশ করেন তিনি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন। এই প্রক্রিয়ার ফলে সে রাজ্যের সরকারের নতুন 2 জন পূর্ণমন্ত্রী এবং 4 জন প্রতিমন্ত্রীকে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি অন্য 2 জন প্রতিমন্ত্রীকে স্বাধীনভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন 2 জন পূর্ণমন্ত্রী হিসেবে ভূপেন্দ্র চৌধুরীকে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এমএসএমই দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে মনোজ কুমার পাণ্ডেকে খাদ্য ও গণবন্টন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে অজিত পাল সিং খাদ্য সুরক্ষা এবং ঔষধ নিয়ন্ত্রণের দপ্তরের দায়িত্বে থাকছেন। অন্যদিকে সৌমেন্দ্র তোমার সৈনিক কল্যাণ এবং ক্রান্তীয় রক্ষা দল দপ্তরের দায়িত্ব সামলাবেন। কংগ্রেসের বিডি সতীশান কেরালার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন। গতকাল 21 সদস্যের মন্ত্রিসভার তালিকা প্রকাশ করেন তিনি। এদের মধ্যে সতীশান সহ 14 জনই প্রথমবার মন্ত্রী হচ্ছেন। সম্পূর্ণ মন্ত্রিসভা একসঙ্গে শপথ গ্রহণ করবেন বলে তিনি জানিয়েছেন। মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রীর পাশাপাশি কংগ্রেসের 11 জন মন্ত্রী রয়েছেন। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ পেয়েছে 5টি মন্ত্রিত্ব। এছাড়া কেরালা কংগ্রেস, জোসেফ, আরএসপি, কেরালা কংগ্রেস জেকব এবং কমিউনিস্ট মার্কসিস্ট পার্টি 1টি করে মন্ত্রিত্ব পেয়েছে। সতীশান আরও বলেছেন, তিরুবাঞ্চু রাধাকৃষ্ণন স্পিকার এবং ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন শনিমল ওসমান। 2027 সালের জনগণনার প্রথম ধাপে 5টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে গৃহতালিকা তৈরি ও আবাসন গণনার ফিল্ড পর্যায়ের কাজ শুরু হয়েছে। দেশব্যাপী জনগণনা প্রক্রিয়ার অংশ হিসেবে এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি হল রাজস্থান, মেঘালয়, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড এবং দিল্লি পৌর নিগম এলাকা। এদিকে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, বিহার, চণ্ডীগড়, ছত্তিশগড়, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ, হরিয়ানা, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ডে গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে গৃহতালিকা তৈরির কাজ চালাচ্ছেন। দেশে মাত্র 2 দিনের জ্বালানি সঞ্চয় রয়েছে বলে সমাজ মাধ্যমে প্রকাশিত খবর ভিত্তিহীন বলে সরকার খারিজ করে দিয়েছে। পিআইবির তথ্য যাচাই শাখা জানিয়েছে, এই তথ্য সম্পূর্ণ অসত্য। পিআইবির পক্ষ থেকে দাবি করা হয়েছে, দেশে 60 দিনের অশোধিত তেলের
মজুত রয়েছে। এছাড়াও তেল শোধন ক্ষমতা অতিরিক্ত যোগানো রয়েছে। পিআইবি নাগরিকদের আতঙ্কিত না হতে এবং সরকারি সূত্রে জারি করা তথ্যেই শুধু বিশ্বাস করতে অনুরোধ করেছে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠক বসবে। এই বৈঠকে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ছাড়াও মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে আরজি কর সহ নারী নির্যাতন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সরকারি কর্মচারীদের জন্য বেতন কমিশন গঠন, বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের মতো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সচিবালয় সূত্রে জানা গেছে। এছাড়াও ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অরক্ষিত জমিতে কাঁটাতার দেওয়া এবং আউটপোস্ট তৈরির জন্য বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি দেওয়ার বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা নিয়েও মুখ্যমন্ত্রী অন্য আরেকটি বৈঠক করবেন। উপস্থিত থাকবেন বর্তমান মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল, প্রাক্তন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী সহ বিএসএফের অন্যান্য আধিকারিকরা। এরপর বিকেলে মুখ্যমন্ত্রীর আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে এই বছরের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সিবিএসই, আইসিএসই পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়ার কথা। তিরুবনন্তপুরম সেন্ট্রাল হজরত নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেসে গতকালের অগ্নিকাণ্ডের ঘটনায় পশ্চিম মধ্য রেলওয়ে এক উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করেছে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে তদন্ত শেষ করতে হবে বলে রেলের তরফে জানানো হয়েছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তা নিশ্চিত করতেও নির্দেশ দিয়েছে রেল। উল্লেখ্য, মধ্যপ্রদেশের লুনি রিচা এবং বিক্রমগড় আলোট স্টেশনের মাঝামাঝি জায়গায় ট্রেনটিতে আগুন লাগে। সংযুক্ত আরব আমিরশাহীর বারাকা পারমাণবিক কেন্দ্রে আক্রমণের গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই ধরনের কাজ কখনোই গ্রহণযোগ্য নয়। ভারতের তরফে সংযম রক্ষা করার পাশাপাশি অবিলম্বে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানানো হয়েছে। মস্কো এবং তার পার্শ্ববর্তী এলাকায় ইউক্রেনের বড় মাপের ড্রোন হামলায় এক ভারতীয় শ্রমিক সহ 4 জন প্রাণ হারিয়েছেন। মস্কোর মেয়র সের্গেই সেবানিন জানিয়েছেন, রাতভর এই আক্রমণে 12 জন জখম হয়েছেন। রুশ কর্তৃপক্ষের দাবি, মস্কোকে লক্ষ্য করে 81টি ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে। ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেন্সকি এই ড্রোনে হামলার সত্যতা স্বীকার করে একে ন্যায্য বলে দাবি করেছেন। রাশিয়ায় ভারতের দূতাবাস থেকে সমাজ মাধ্যমের এক বার্তায় বলা হয়েছে, এক ভারতীয় শ্রমিক প্রাণ হারিয়েছেন, 3 জন জখম। ভারতীয় আধিকারিকরা আক্রমণস্থল ঘুরে দেখেছেন এবং আহত শ্রমিকদের সাথে হাসপাতালে গিয়ে দেখা করেছেন। কিয়েভের উপর বড় মাপের রুশ ক্ষেপণাস্ত্র হামলার কয়েকদিনের মধ্যে ইউক্রেন এই ড্রোন হামলা চালালো। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা ৭৯তম বিশ্ব স্বাস্থ্য সমাবেশে যোগ দিতে সুইজারল্যান্ডে পৌঁছেছেন। জেনেভায় আয়োজিত 6 দিনব্যাপী এই সমাবেশের এবারের থিম বিশ্বব্যাপী স্বাস্থ্য ব্যবস্থার পুনর্গঠন এবং যৌথ দায়িত্ব, রিশেপিং গ্লোবাল হেলথ, শেয়ার্ড রেসপন্সিবিলিটি। বিশ্বব্যাপী স্বাস্থ্যের চ্যালেঞ্জগুলির মোকাবিলায় সম্মিলিত পদক্ষেপের গুরুত্বকে এই সমাবেশে বিশেষভাবে তুলে ধরা হবে বলে সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী নাড্ডা উল্লেখ করেন। উল্লেখ্য, এই সমাবেশে ১৬৫টিরও বেশি দেশের স্বাস্থ্যমন্ত্রী, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা একত্রে মিলিত হবেন বলেও জানান তিনি। ভারত হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের উপর হামলার তীব্র নিন্দা করেছে। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেছেন, অসামরিক নাবিকদের লক্ষ্যবস্তু করা এবং নৌ চলাচলের স্বাধীনতা ব্যাহত করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তিনি রাষ্ট্রসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি বিশেষ বৈঠকে বক্তব্য রাখছিলেন। তার মূল আলোচ্য বিষয় ছিল বৈশ্বিক জ্বালানি ও সরবরাহ প্রবাহের সুরক্ষা নিশ্চিত করা। ওমানের উপকূলে ভারতের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার কয়েকদিন পরেই শ্রী হরিশ এই মন্তব্য করেন। সোমালিয়া থেকে যাত্রা করা ওই জাহাজটিতে 14 জন নাবিকই ওমানি কর্তৃপক্ষ উদ্ধার করেছে। তবে হামলাকারীদের এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। চলতি বছরের শুরুর দিকে এই অঞ্চলে সংঘাত তীব্র আকার ধারণ করার পর ভারতের পতাকাবাহী অন্তত আরও 2টি জাহাজ হামলার শিকার হয়েছে। মধ্য আফ্রিকার কঙ্গো ও ইউগান্ডায় ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO উদ্বেগ প্রকাশ করেছে। এখনও পর্যন্ত 80 জন ইবোলা আক্রান্তের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। রাষ্ট্রসংঘ এক বিবৃতিতে জানিয়েছে, কঙ্গোর বেশ কিছু এলাকায় গত শনিবার পর্যন্ত অন্তত 246 জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। আইপিএল ক্রিকেটে গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 23 রানে পাঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছে। অন্য ম্যাচে দিল্লি ক্যাপিটালস রাজস্থান রয়্যালসকে 5 উইকেটে হারিয়ে দিয়েছে।
শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশীয় সফরের চতুর্থ পর্যায়ে আজ নরওয়ে পৌঁছবেন। সে দেশের রাজা ও রানীর সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন। কেরালার পরবর্তী মন্ত্রিসভার আজ শপথ গ্রহণ। কংগ্রেসের বিডি সতীশান প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। খবর শেষ হলো। এরপর খবর শুনবেন সকাল 7:25 মিনিটে।